উঠল 58 বছরের নিষেধাজ্ঞা। আরএসএস এর কাজে যোগ দিতে সরকারি কর্মীদের আর রইল না বাধা। পানিহাটিতে অসামাজিক কাজের প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের। ভাঙা হলো অভিযুক্ত তৃণমূল যুবনেতার কার্যালয়। ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে বিরোধীরা সরব। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর শিখণ্ডী, প্রধানমন্ত্রীর ইচ্ছা। বর্ডার সীমান্তের রেড অ্যালার্ট। বাংলাদেশ থেকে ভারতে মানুষের আগমনে সতর্ক বিএসএফ। মর্তে মহাদেব। শ্রাবণের প্রথম সোমবারে ভক্তদের উপচে পড়া ভিড়। দুর্গাপুরের রাধেশ্বর শিব মন্দিরে উঠল 58 বছরের নিষেধাজ্ঞা। আরএসএস এর কাজে যোগ দিতে সরকারি কর্মীদের আর রইল না বাধা। এবার থেকে সরকারি কর্মচারীদের আর আরএসএস এর কাজ করার জন্য রইল না কোনো রকম বাধা। সম্প্রতি একটি কেন্দ্রীয় সরকারি নথি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস দাবি করেছে, গত 58 বছর ধরে সরকারি কর্মীদের উপরে বহাল থাকা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। যদিও এই নথির সত্যতা সম্পর্কে সরকারি তরফে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি, তবে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য ওই নথিরই স্ক্রিনশট এক্স হ্যান্ডেল অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন, 58 বছর আগে করা অসাংবিধানিক একটি নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল মোদী সরকার। পানিহাটিতে অসামাজিক কাজের প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের। ভাঙা হলো অভিযুক্ত তৃণমূল যুবনেতার কার্যালয়। পানিহাটি ঈশ্বর চ্যাটার্জি রোডে অসামাজিক কাজকর্ম বেশ কিছুদিন ধরে চলছিল বলে অভিযোগ স্থানীয় বেশ কিছু মানুষের। সোমবার দুপুরে মানুষের সেই জনরোষ আছড়ে পড়ল এক তৃণমূল কর্মীর দলীয় কার্যালয়ে, যেখানে ভাঙচুর চালানো হলো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খড়দহ থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। জানা গেছে, গতকাল পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড সভাপতি রানা পালকে মারধরের অভিযোগ পরিতোষ নামে এক দুষ্কৃতীর। আর সেই পরিতোষকে দীর্ঘদিন ধরে মদত দেওয়ার অভিযোগ বুবাই মল্লিক নামে পানিহাটি পশ্চিম তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে। এমনকি বুবাই মল্লিকের বিরুদ্ধে অসামাজিক কাজকর্ম 8টা ঠেক চালানোর অভিযোগও উঠেছে। সোমবার সেই বুবাইয়ের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতারা। ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে বিরোধীরা সরব। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর শিখণ্ডী, প্রধানমন্ত্রীর ইচ্ছা। লোকসভা অধিবেশনের শুরুতেই ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিট নিয়ে কেন্দ্রকে চেপে ধরল বিরোধীরা। সোমবার লোকসভার প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে জানতে চাওয়া হয়, যেভাবে নিটের অনিয়ম 24 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে, তাতে কি তিনি এই ঘটনার দায় নিয়ে ইস্তফা দেবেন? জবাবে ধর্মেন্দ্র শিখণ্ডী খাড়া করেছেন প্রধানমন্ত্রী স্যারের সরকারকে। জানিয়েছেন, বিহার পুলিশের সক্রিয়তা, সিবিআই এর তদন্ত এবং দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার শুনানির কথা, যা শুনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষ, উনি তো নিজেকে বাদ দিয়ে বাকি সকলের ঘাড়ে দায় চাপাচ্ছেন দেখছি। বর্ডার সীমান্তের রেড অ্যালার্ট। বাংলাদেশ থেকে ভারতে মানুষের আগমনে সতর্ক বিএসএফ। মোহদীপুর বন্দরে রপ্তানি বন্ধ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে মানুষের আগমন বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি অপব্যবহার করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বিএসএফ। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর মোহদীপুর। বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রভাবে এই বন্দরের রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সীমান্ত এলাকায় ট্রাকের দীর্ঘ লাইন। বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও সীমান্ত পারাপারে মানুষের যাতায়াত চলছে, তবে সংখ্যা অনেক কম। কাজের উদ্দেশ্যে ভারতে আসা বাংলাদেশের নাগরিকেরা ফিরে যাচ্ছেন, তবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে নিজেদের বাড়িতে যাওয়ার বিষয়ে তাদের উদ্বেগ। উনি বলে দিলেন উনি কাফির নয়, মানে উনি হিন্দু নয়, বা উনি খ্রিস্টান নয়, বা উনি আল্লাহকে মানেন, ওনার ভগবান হলো আল্লাহ। তাহলে ওইসব নাটক করে দরকার কি আছে, আমি ব্রাহ্মণ ঘরের লোক, আমি অমুকের লোক, এই বলে তো কোনো লাভ। উনি তো এটা প্রমাণ করে দিয়েছেন, উনি ভোটে রাজনীতি করতে গেলে নিজের ধর্মটাকে উনি বলে দিলেন কি আমি কাফির নয়, মানে আমি হিন্দু নয়। আর অভিষেক ব্যানার্জি বলছেন আমি মানবতা ধর্মকে মানি। মানবতা ধর্মকে মেনে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স, পঞ্চায়েত ইলেকশনে যেভাবে মানুষকে খুন, 21-এ যেভাবে মানুষকে খুন, বাংলায় গরিব মানুষের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের বাড়ি লুট করা, মুসলমানদেরকে যেভাবে এগিয়ে দেওয়া, তারা লুটপাট করছে, ডাকাতি করছে, রাহাজানি করছে, খুন করছে,
কোন মানবতা ধর্মকে পালন করছেন? একটা যে রাজা হয়ে তার রাজধর্ম হয়, তার হয়তো কোনো ধর্ম পালন করতে পারে, কারণ কিন্তু তখন যখন চেয়ারে বসে তখন সে রাজধর্ম পালন করবে না, রাজধর্ম পালন করছেন। আর নিজের ধর্মটাকে তিলাঞ্জলি দিয়ে উনি বলছেন আমি কাফির নয়, মানে আমি হিন্দু নয়। উনি তো বলে দিয়েছেন কি হিন্দুস্তান সঙ্গে বাংলার সম্পর্কটা ভালো করতে হবে, মানে পশ্চিম বাংলায় যেখানে উনি মুখ্যমন্ত্রী আছেন সেখানে হিন্দুস্তান সঙ্গে, মানে উনি বলেই দিয়েছেন কি বাংলায় হিন্দুস্তানের বাইরে চলে গেছে। এবার যারা বাংলার যারা হিন্দু বাঙালি আছেন তাদের ভাবার একটা সময় আসছে, তারা কি ভাববেন, বাংলা হিন্দুস্তানের মধ্যে আছে না হিন্দুস্তানের বাইরে আছে। আমাদের প্রতিবাদ আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ, তিনি প্রথম শুরু করলেন আমি ধনবান চাই না, আমি বিবেকবান চাই। শুনতে খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন, উনি বোঝেন কিনা আমি জানি না। বিবেকবান চাই, আচ্ছা বুঝে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে? মমতা ব্যানার্জি থেকে শুরু করুন, আপনারা ভাইপোর কথা ছেড়ে দিন। কোন বিবেকবান বলতে পারে প্রধানমন্ত্রীকে হরিদাস পাল, দেশের গৃহমন্ত্রীকে হরদল কুতুব? তার বিবেক, জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব কি আছে আমি জানি না। তারপর উনি বিবেকের কথা বলবেন, বিবেক তো কোথায় থাকে জানি না, কার নাম বিবেক সেও জানা নেই। একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদী সব জায়গায় বলছেন বিকাশ চাই বিকাশ চাই, কে বিকাশ, কার নাম বিকাশ? তিনি ভাবেন বিকাশ কোন লোক হবে। আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে কাউকে খুঁজছেন বোধহয়। একবার উনি বলেছিলেন বিবেক দা, বিবেকানন্দকে, তো সেই বিবেককে খুঁজছেন। আমি বলি দিদি আপনার বিবেকবান কেমন লোক? আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল, সে এখন বিহারের ভাত খাচ্ছে, কেষ্ট। তার বিবেক দেখেছেন আপনারা? যত চাল কল, যত পেট্রোল পাম্প, যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে। কার কে তৈরি করেছে কিছু জানা দরকার নেই। দামি গাড়ি সব তার বিবেক বড়, সব বিজনেস তার নিজের মনে করে। এই হচ্ছে বিবেকবানের উদাহরণ। 550 কোটি টাকার মালিক পার্থ বাবু, লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ, শিক্ষামন্ত্রী, তিনি এখন ভাত খাচ্ছেন জেলের। শিক্ষামন্ত্রী জেলে, কিরকম বিবেক দেখো। কমপক্ষে শিক্ষামন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি। এই হচ্ছে বিবেকের নমুনা। এখানে মিডিয়ার বন্ধুরা আছেন, আমাদের সঙ্গে খুব দোস্তি গল্প করেন। এসে কোন ঘটনা ঘটছে পার্থবাবুর বাড়ি, আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে জানেন দাদা আমরা অনেকবার যেতাম, সারাদিন বাইরে রোদ্রে বসে থাকতাম, ভিতরে বসতেও বলতো না, একটা লাল চাও খাওয়াতো না। 350 কোটি টাকার মালিক, কি বিবেকবান। এরকম মাল চাইছেন মমতা ব্যানার্জি। বাদু শেখ, শেখ শাহজাহান, সাদ্দাম, সর্দার, এই হচ্ছে বিবেকবান মানুষের উদাহরণ। মমতা ব্যানার্জি এটা তৈরি করেছে। তাই মমতা ব্যানার্জি কোন বিবেক, আপনার বিবেক কবে মরে গেছে? আপনি কি বিবেক জাগাবেন? আপনার চেয়ে আরো এক কাঠি উপরে আপনার ভাইপো। আপনি বিবেকবান তৈরি করতে পারেননি, এটা ঠিক, যে ধনবান তৈরি করেছে। মোদিজি লোকদেরকে বাড়ি দিয়ে, গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে। এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে। লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদিজি। 3 লাখ টাকার বাড়ি, গ্যাস, লোন, 1 লাখ টাকার ড্রোন, এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে। কিন্তু মোদিজি কোটিপতি, 600 কোটির মালিক কাউকে বানাতে পারেননি। এটা ওনার সফলতা নয়, এটা বিফলতা মোদিজি। কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন, তার একজন কাউন্সিলর 4 কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে। কাউন্সিলর, সে কলকাতার নেই, ছোট শহরে। তাহলে এমপি এমএলএ দের কি হবে ভাবুন। বিমানে চড়া হচ্ছে, বিমান কেনার মতো পয়সাও আছে। টাকা কোথায় রাখবে, কি করবে ঠিক করতে পারে না। আলমারির মাথায়, খাটের তলায়, আলমারির মধ্যে। শুধু তাই নয়, পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন, তার তো কেউ নেই, স্ত্রীও বেঁচে নেই। কার জন্য? টাকা রাখার জন্য। সেই ঘরের দরজা যখন খোলা হলো, গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে। এত টাকা গোনা যাচ্ছে না, মেশিন নিয়ে আসা হয়েছে। গুনতে গুনতে কর্মচারী ক্লান্ত, মেশিনও ক্লান্ত, শেষ হচ্ছে না। সেই টাকা নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে। ট্যাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যাওয়া হলো। কি বিবেকবান দিদিমণি, ধনবান, অর্থবান, এরকম লোক তৈরি করেছেন।
আজ তার পার্টিতে খুব কম নেতা হবে, কাউন্সিলর বা উপরে যারা কোটিপতি হবে। রয়েছে মর্তে মহাদেব। শ্রাবণের প্রথম সোমবারে ভক্তদের উপচে পড়া ভিড় দুর্গাপুরের রাধেশ্বর শিব মন্দিরে। দুর্গাপুরের বামুনহারা সংলগ্ন রাধেশ্বর শিব মন্দিরে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রত্যেক বছরের মতো এই বছরও এই রাধেশ্বর শিব মন্দির ভক্তদের উপচে পড়া ভিড় সামলাতে রয়েছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। মন্দিরের প্রবেশ পথে ভক্তদের প্রবেশ করানোর জন্য করা হয়েছে বাঁশের ব্যারিকেড। পাশাপাশি মন্দিরের গর্ভগৃহের প্রবেশের মুখেই একটি টানেল পাইপের ব্যবস্থা করা হয়েছে। সেই পাত্রে জল ঢাললে জল গিয়ে পড়বে বাবা ভোলেনাথের মাথায়। বেসরকারি স্বেচ্ছাসেবী সদস্যরা মন্দিরের বাইরে একটি হেলথ চেকআপ ক্যাম্পেরও আয়োজন করে জানান, বহু ভক্তরা বাইরে থেকে পায়ে হেঁটে আসে, দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। তাই কেউ কোনো অসুস্থতা বোধ করলে তাদের সহযোগিতার জন্যই এই ধরনের হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন বলে দাবি।